হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা শুধুমাত্র ম্যাথমেটিক্সে নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, ইন অল ব্রাঞ্চেস অফ সায়েন্স ইট হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে টপিকটার কথা বলছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন। তো ডিফারেন্সিয়েশন এই টপিকটা আলোচনার পূর্বে আমরা আগে জেনে নিই যে ডিফারেন্সিয়েশন কী এবং ডিফারেন্সিয়েশন কোথা থেকে আসলো, অর্থাৎ তার হিস্ট্রিটা একটু আমরা দেখে নিই। তাহলে চলো স্টার্ট করা যাক আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, ডিফারেন্সিয়েশন। তোমরা নিচু ক্লাসে অর্থাৎ ক্লাস 8, 9, 10-এ কাইনেটিক্স বা গতিবিদ্যা সম্পর্কে পড়াশোনা করেছো। তো কাইনেটিক্স বা গতিবিদ্যাতে সাধারণত আমরা কি দেখেছি যে কিছু সংখ্যক ফর্মুলার উপর আমরা সেখানে অঙ্ক করতাম। সেই ফর্মুলাগুলো যেমন মনে করো আমি বলছি v ইকুয়ালস টু ইউ প্লাস এফটি, তারপর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। এখানে প্রত্যেকটা লেটারের তোমরা মানেও জানো, ঠিক আছে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তো এই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছো যে যখন আমরা অঙ্ক করতাম তখন কি বলা হতো যে একটা পার্টিকেল বা একটা কোনো বস্তু 5 সেকেন্ডে এতটা পথ যাচ্ছে, তাহলে 10 সেকেন্ডে কতটা পথ যাবে, অর্থাৎ সেখানে সময়টাকে আমরা কিন্তু সেকেন্ডে বা খুব একটা বড় একটা ইন্টারভ্যালে আমরা মেজার করতাম। এবার তুমি ধরো যে যদি ব্যাপারটা এরকম হয় যে একটা পার্টিকেল 1 সেকেন্ডে এতটা পথ অতিক্রম করলো, কিন্তু 1.005 সেকেন্ডে সে কতটা পথ যাবে, অর্থাৎ যদি আমরা টাইমটাকে অনেক স্মল করতে থাকি তখন কিন্তু সেই ক্যালকুলেশনগুলো যখন আমরা এর মাধ্যমে করব বা এই ফর্মুলা দিয়ে করব তখন কিন্তু আমরা তার একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট পাবো, কখনো কিন্তু আমরা তার অ্যাকুরেট রেজাল্টটা পাবো না। তো এই চিন্তাধারাটা প্রথম স্টার্ট করেছিল দুজন ম্যাথমেটিশিয়ানের মাথায়। একজন হলেন তোমরা প্রত্যেকেই জানো এবং ভীষণ পরিচিত স্যার আইজ্যাক নিউটন। তিনি তখন গ্র্যাভিটেশন নিয়ে কাজে মশগুল এবং সেই গ্র্যাভিটেশনে তোমরা বুঝতেই পারছো যে একটা প্ল্যানেট সে মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ডে কতটা ডিস্টেন্সে ট্রাভেল করছে। তাহলে সেক্ষেত্রে তিনি তখন লক্ষ্য করলেন যে শুধুমাত্র সেকেন্ডের হিসাবে বিচার করলেই চলবে না, আমাকে আরও টাইমটাকে আরও কমাতে হবে, আরও ছোট করতে হবে। তো তার মাথায় প্রথম এই ব্যাপারটা স্টার্ট করলো। আরেকজনের মাথায় একই সঙ্গে এই চিন্তাটা এসেছিল, তিনি হচ্ছেন জার্মান ম্যাথমেটিশিয়ান লিবনিজ। তো এরা দুজনে দুটো আলাদা জায়গায় থাকলেও তারা একই সঙ্গে কিন্তু তখন এই চিন্তাটা নিয়ে তারা কাজ শুরু করলেন। তো এখান থেকেই তোমরা বলতে পারো যে ক্যালকুলাসের উৎপত্তি শুরু হয়। তো ক্যালকুলাস এই শব্দটা একটা বেসিক্যালি ল্যাটিন ওয়ার্ড। এই শব্দটার যদি আমরা মানে দেখি তো এর মানে হচ্ছে স্মল পিবল, অর্থাৎ ছোট নুড়ি। ছোট নুড়ি মানে কি একটা বড় পাথরের ছোট ছোট অংশ। তো এখানেও সেরকম একটা সময়কে বা একটা কোয়ান্টিটিকে আমরা ইনফাইনাইটেসিমাল অর্থাৎ খুবই ছোট ছোট পোর্শনে আমরা ভেঙে নেব, সেই ছোট ছোট পোর্শনগুলো নিয়ে এখানে আমরা ডিল করব। তো এখানে ক্যালকুলাসকে যদি আমরা খুব ব্রডভাবে দেখি তো ক্যালকুলাসের দুটো মেজর ব্রাঞ্চ আমরা দেখতে পাবো। তো ক্যালকুলাসের দুটো মেজর ব্রাঞ্চ হচ্ছে, একটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, একটা ব্রাঞ্চ হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর একটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ক্যালকুলাস, তো নাম দুটো থেকেই তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ আমরা কোনো একটা জিনিসের কোনো একটা সাপেক্ষে তার রেট অফ চেঞ্জ, অর্থাৎ একটা বস্তুর বা একটা কোনো একটা কোয়ান্টিটির অন্য একটা তার সঙ্গে রিলেটেড কোয়ান্টিটির সাপেক্ষে রেট অফ চেঞ্জ খুব স্মল টাইমের সাপেক্ষে বা অন্য কোনো মেজারমেন্টের সাপেক্ষে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা সম্পর্কে আলোচনা করব। আর ইন্টিগ্রাল অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেট করছি, অর্থাৎ অ্যাসোসিয়েট করছি। তো এখানে অন্যরকম কার্ভ দিয়ে যে ছোট ছোট এরিয়া ফর্ম হচ্ছে, সেই সমস্ত এরিয়াগুলোকে আমরা কি করে তার ভ্যালু আমরা বের করতে পারি, সেই জিনিসগুলো সম্পর্কে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আলোচনা করা হয়। তো এই দুটো মেজর যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ দুটো তারা পরস্পরের সঙ্গে ইন্টারলিঙ্কড একটা মাত্র থিওরেম দিয়ে। সেই থিওরেমটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এই থিওরেমটার সাহায্যে এই দুটো ব্রাঞ্চ পরস্পরের সঙ্গে ইন্টারলিঙ্কড হয়ে আছে। তো এই থিওরেমটা এখন তোমাদের জানার কোনো দরকার নেই। আমি আজকে তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যে পোর্শনটা, সেই ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পোর্শনের থেকে
ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন এই পোর্শনটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্টে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা ফাংশনের ক্ষেত্রে একটা ভেরিয়েবলের ইনক্রিমেন্ট কাকে বলে আর একটা ফাংশনের ইনক্রিমেন্ট কাকে বলে। তো আমরা এখানে একটা খুব সিম্পল ফর্মে একটা ফাংশন y ইকুয়ালস টু fx এটা কনসিডার করলাম। আচ্ছা, এখানে x ভেরিয়েবলটাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y ভেরিয়েবলকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কেন না, x এর মানটা নিজের খুশি মতো চেঞ্জ করা যেতে পারে। তো x এর মান যেহেতু কারোর ওপর নির্ভরশীল নয়, তাই x কে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন চলরাশি। আর y যেহেতু x এর মান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, তাই আমরা y কে বলবো এক্ষেত্রে অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এবার মনে করো যে x এর যে মানটা সেটা x থেকে পরিবর্তিত হয়ে x প্লাস ডেল্টা এক্স হলো। ঠিক আছে, x এর মানটা x থেকে পরিবর্তিত হয়ে x প্লাস ডেল্টা এক্স হলো। তাহলে x এর এই ফার্স্ট যে ভ্যালুটা xটা সেটাকে আমরা বলবো তার ইনিশিয়াল ভ্যালু, আর x প্লাস ডেল্টা এক্সকে আমরা বলবো তার টার্মিনাল ভ্যালু বা ফাইনাল ভ্যালু। টার্মিনাল বা ফাইনাল ভ্যালু। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে কতটা পরিবর্তিত হয়েছে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পরিবর্তিত হচ্ছে যে পরিমাণ সেটা হচ্ছে ডেল্টা এক্স। ঠিক আছে, তো এটা কি করে আমরা পেলাম? এটা পেলাম আমরা টার্মিনাল ভ্যালু থেকে ইনিশিয়াল ভ্যালুকে আমরা বিয়োগ করে দিয়ে আমরা পেয়ে গেলাম। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এখানে যে পরিবর্তনটা অর্থাৎ ডেল্টা এক্স যেটা আমরা পেলাম সেটা কিন্তু খুব সামান্য, কারণ আমি প্রথমেই বলেছি যে ক্যালকুলাস মানেই হচ্ছে খুব সূক্ষ্ম বা খুব ইনফাইনাইটেসিমাল চেঞ্জ নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করব। তাহলে এখানে কিন্তু ডেল্টা এক্স এর মান ভীষণই ছোট। তো এবার এই যে ডেল্টা এক্সটা আমরা এখানে পেলাম, এই চেঞ্জটা, এই ডেল্টা এক্সটাকে আমরা এখানে বলবো ইনক্রিমেন্ট অফ এক্স। ইনক্রিমেন্ট অফ এক্স, অথবা এটাকে আমরা বলতে পারি ইনক্রিমেন্ট অফ এ ভেরিয়েবল, কারণ যেহেতু এখানে এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই এটাকে আমরা বলতে পারি ইনক্রিমেন্ট অফ এ ভেরিয়েবল। যেমন মনে করো একটা খুব ইজি এক্সাম্পল নিচ্ছি, আমরা এক্স এর ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা নিচ্ছি, এক্স ইনিশিয়াল ভ্যালু আমরা 2 নিলাম। ঠিক আছে, আর আমরা ফাইনাল যে ভ্যালুটা অর্থাৎ এক্স প্লাস ডেল্টা এক্স টার্মিনাল ভ্যালু সেটাকে আমরা নিলাম 2.01। তাহলে এখানে আমরা কতটা ইনক্রিমেন্ট পেয়েছি? আমরা এখানে ইনক্রিমেন্ট পেয়েছি টার্মিনাল ভ্যালু থেকে ফাইনাল ভ্যালু ইনিশিয়াল ভ্যালুকে যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে দেখো আমরা পাবো 0.01, অর্থাৎ এটা হচ্ছে এক্ষেত্রে ইনক্রিমেন্টের পরিমাণ। আবার আমরা যদি মনে করো এক্স এর ইনিশিয়াল ভ্যালুটাকে 2 রেখে টার্মিনাল ভ্যালুটাকে যদি আমরা 2.01 এর জায়গায় 1.99 এটা যদি কনসিডার করতাম, তাহলে আমাদের সেক্ষেত্রে কতটা ইনক্রিমেন্ট আসতো? তাহলে সেক্ষেত্রে দেখো ইনক্রিমেন্টের পরিমাণ হতো 1.99 - 2, অর্থাৎ -0.01। এটা খুব ভালো করে কিন্তু লক্ষ্য করবে যে ইনক্রিমেন্ট মানে কিন্তু সবসময় যে ডেল্টা এক্স এর মানটা বা যতটা বাড়ছে সেটা যে সবসময় বাড়বে সেটা কিন্তু নট নেসেসারি, সেটা কিন্তু কমতেও পারে। ওকে, তো এই ক্ষেত্রে ইনক্রিমেন্টের ভ্যালুটা আসলো নেগেটিভে। আচ্ছা, নেক্সট আমি চলে যাচ্ছি একটা ফাংশনের ইনক্রিমেন্ট কি করে আমরা পেতে পারি। তো দেখো ফাংশনের ইনক্রিমেন্টটা একই রকমভাবেই আমরা এখান থেকে বলতে পারবো। কিরকম? আমরা এক্স এর ইনিশিয়াল ভ্যালু যখন এক্স ধরছি তখন y এর ইনিশিয়াল ভ্যালুটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে y। ঠিক আছে, অর্থাৎ fx। ঠিক আছে, যখন আমরা x এর ইনিশিয়াল ভ্যালুটাকে আমরা ধরছি x, তখন y এর ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে fx। আচ্ছা, এরপর যখন x এর টার্মিনাল ভ্যালুটা x প্লাস ডেল্টা এক্স হলো, তখন y এর টার্মিনাল ভ্যালুটা হবে f অফ x প্লাস ডেল্টা এক্স, কারণ তখন আমরা এখানে x এর জায়গায় x প্লাস ডেল্টা এক্সটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই f অফ x প্লাস ডেল্টা এক্সকে যদি আমরা y প্লাস ডেল্টা y বলি, কারণ যেহেতু ভ্যালুটা চেঞ্জ হয়েছে তাই আমরা এটাকে আর y বলতে পারবো না, আমরা এটাকে বলছি y প্লাস ডেল্টা y। তাহলে আমরা এখানে কতটা y এর ভ্যালু চেঞ্জ হলো সেটা যদি দেখি তাহলে কি করে পাবো? চেঞ্জেস ইন y ইজ
তাহলে y এর টার্মিনাল ভ্যালু থেকে আমরা ইনিশিয়াল ভ্যালুটাকে বিয়োগ করছি। তাহলে দেখো y প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই অর্থাৎ ডেল্টা ওয়াই। তাহলে এই পরিমাণ ওয়াইটা চেঞ্জ হলো। তাহলে আমরা এই ডেল্টা ওয়াইকে বলবো, ডেল্টা ওয়াইটাকে বলা হবে ইনক্রিমেন্ট অফ এ ফাংশন, কারণ এখানে ওয়াইটা হচ্ছে কিন্তু ফাংশন অফ এক্স, তাই আমরা এটাকে বলবো ইনক্রিমেন্ট অফ এ ফাংশন। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করে একটা ভেরিয়েবলের ইনক্রিমেন্ট আর একটা ফাংশনের ইনক্রিমেন্ট আমরা বের করতে পারি। তাহলে আমি এখানে ডেল্টা ওয়াই সমান যেটা পাচ্ছি সেই রেজাল্টটা এখানে নোট ডাউন করে নিচ্ছি। তাহলে ডেল্টা ওয়াই ইকুয়ালস টু দেখো ওয়াই প্লাস ডেল্টা ওয়াই মাইনাস ওয়াই, অর্থাৎ এবার ওয়াই প্লাস ডেল্টা ওয়াইটাকে আমরা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বলতে পারি। তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস আর ওয়াইটাকে আমরা বলতে পারি এফ এক্স। তাহলে আমরা ডেল্টা ওয়াইয়ের ভ্যালুটা কি পেলাম, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। তাহলে এটা হয়ে গেল কোনো ফাংশনের ইনক্রিমেন্ট বের করার ফর্মুলা। তো এবার আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো আমি একটা ফাংশন, খুব ইজি একটা ফাংশন, লিনিয়ার ফাংশন y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3, একটা লিনিয়ার ফাংশন আমরা কনসিডার করলাম, ঠিক আছে। এবার x এর মান যদি আমরা ধরি x চেঞ্জেস ফ্রম 2 থেকে 2.01 এ এক্সটা চেঞ্জ করছে, আমাকে y এর চেঞ্জটা বের করতে হবে, অর্থাৎ উই হ্যাভ টু ফাইন্ড ইনক্রিমেন্ট অফ y। আচ্ছা, তাহলে আমরা এখানে ফর্মুলা দেখতে পাচ্ছি যে ইনক্রিমেন্ট অফ y ইজ ডেল্টা ওয়াই। যদি আমরা এটাকে ডেল্টা ওয়াই বলি তাহলে আমরা এটা ইকুয়ালস টু কি পাবো, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। এখানে আমরা ফর্মুলাটা লিখে রেখেছি, ওকে। এবার এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স অর্থাৎ এক্স এর যেটা টার্মিনাল ভ্যালু অর্থাৎ 2.01, এখানে বসছে 2.01, ঠিক আছে। তাহলে এফ অফ 2.01 মাইনাস এবার এক্স হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অর্থাৎ 2, ঠিক আছে। এবার আমরা কি করছি, এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের এক্স এর প্লেসে আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দেবো, তাহলে তার ভ্যালুগুলো আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে যদি এক্স এর জায়গায় 2.01 বসাই তাহলে দেখো ভ্যালুটা আসছে এটা, আর যদি 2 বসাই তাহলে ভ্যালুটা আসছে দেখো এটা। এবার এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা যে ভ্যালুটা পাবে সেটা হচ্ছে 0.02, ঠিক আছে। তাহলে 0.02 এই পরিমাণ ওয়াইটা ইনক্রিজ করেছে, অর্থাৎ এটাকে আমরা বলবো ইনক্রিমেন্ট অফ ওয়াই অর দ্য ফাংশন অর দ্য গিভেন ফাংশন। তাহলে আমরা খুব ইজিলি একটা ফাংশনের ইনক্রিমেন্ট আর তার রিলেটেড টু একটা ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বের করে নিতে পারলাম। আচ্ছা, নেক্সট আমি যে টপিকে যাচ্ছি সেই টপিকটা ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এভারেজ ইনক্রিমেন্ট কাকে বলে, ঠিক আছে। এই এভারেজ ইনক্রিমেন্টের কনসেপ্ট থেকে আমরা তারপরে ডেরিভেটিভের কনসেপ্টে চলে যাব। তাহলে আমরা চলে আসছি এরপর এভারেজ ইনক্রিমেন্টে। আচ্ছা দেখো, এভারেজ ইনক্রিমেন্ট বলতে কি বোঝায়, মনে করো y ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা ছিল, ঠিক আছে। এবার x এর ইনক্রিমেন্ট অফ এক্স ইজ ডেল্টা এক্স, আমরা x এর ইনক্রিমেন্টটাকে ডেল্টা এক্স ধরলাম, আর ইনক্রিমেন্ট অফ y ইজ ডেল্টা ওয়াই, y এর ইনক্রিমেন্টটাকে আমরা ডেল্টা ওয়াই ধরলাম। আচ্ছা, তাহলে এই দুটো ইনক্রিমেন্টের যে রেশিও, দেন the ratio delta y by delta x is called average increment. তাহলে তোমরা বুঝতে পারলে এভারেজ ইনক্রিমেন্ট মানে হচ্ছে ফাংশনের ইনক্রিমেন্ট আর ভেরিয়েবলের ইনক্রিমেন্টের যে রেশিও তাকে আমরা বলবো সেই ফাংশনের ক্ষেত্রে এভারেজ ইনক্রিমেন্ট বা গড় বৃদ্ধি, ঠিক আছে। যেমন আমি যদি আগের এক্সাম্পলটা একটু রিকল করি, তাহলে আগের এক্সাম্পলে আমরা ডেল্টা এক্স অর্থাৎ মানে আমরা ফাংশনটা নিয়েছিলাম y ইকুয়ালস টু এফ এক্স ইকুয়ালস টু 2x প্লাস 3। তাহলে সেক্ষেত্রে আমরা x এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল 2 থেকে 2.01 এ, তার জন্য আমরা দেখতে পেলাম যে y এর ভ্যালুটাও চেঞ্জ হচ্ছিল, y এর যে চেঞ্জটা অর্থাৎ শুধু ডেল্টা ওয়াইটা যদি আমরা এখানে চিন্তা করি তাহলে ডেল্টা ওয়াই এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম 0.02,
আর এখানে আমরা ডেল্টা এক্স এর ভ্যালুটা পাচ্ছি 0.01। তাহলে আমরা এক্ষেত্রে এভারেজ ইনক্রিমেন্টটা কি পাবো? তাহলে এভারেজ ইনক্রিমেন্ট ইজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু 0.02 বাই 0.01। ঠিক আছে, এই রেজাল্টটাকে তোমরা ক্যালকুলেট করে নিলে তোমরা যে রেজাল্টটা পাবে সেটা হচ্ছে 2। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে এভারেজ ইনক্রিমেন্টের ভ্যালু। ওকে, তাহলে এভারেজ ইনক্রিমেন্ট তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি নেক্সট চলে আসছি খুব ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন অর ডিফারেন্সিয়াল অফ এ ফাংশন। আচ্ছা দেখো, আচ্ছা মনে করো আমরা এভারেজ ইনক্রিমেন্টটা y ইকুয়ালস টু এফ এক্স এর ক্ষেত্রে আমরা যেটা পেলাম, এভারেজ ইনক্রিমেন্ট ইজ ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। আচ্ছা আমি আরেকটু তোমাদের আবার প্রথম দিকটা একটু মনে করিয়ে দিই যে আমরা যেহেতু এখানে ক্যালকুলাস নিয়ে কাজ করছি, তাই আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে ইনক্রিমেন্টগুলো কিন্তু ভেরি স্মল কোয়ান্টিটি। তাই আমরা যদি লিমিটিং সেন্সে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে এক্ষেত্রে যে ইনক্রিমেন্টগুলো হচ্ছে অর্থাৎ ডেল্টা এক্স বা ডেল্টা ওয়াই, সেইগুলো অলমোস্ট টেন্স টু জিরো, অর্থাৎ এতটা ক্ষুদ্র পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনটা আমাদের ধরে নাও চোখে পড়ছে না, অর্থাৎ আমরা সেটাকে অলমোস্ট টেন্স টু জিরো বলতে পারি। এই টেন্স টু জিরো কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, কারণ লিমিট যখন কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় তার অর্থ হচ্ছে তার মানটা কিন্তু এক্স্যাক্টলি জিরো হচ্ছে না, জিরোর খুব কাছাকাছি কোনো মান, অর্থাৎ 0.001 অথবা -0.999, তো যে কোনো হতে পারে কিন্তু জিরো কিন্তু হবে না। তো এখানে এই চেঞ্জগুলো অলমোস্ট টেন্স টু জিরো বাট নেভার ইকুয়ালস টু জিরো। আচ্ছা এবার আমি যদি এক্ষেত্রে এই এভারেজ যে ইনক্রিমেন্টটা পেলাম, সেই এভারেজ ইনক্রিমেন্টে আমরা যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো এই লিমিটটা যদি ফাইন্ড আউট করতে চেষ্টা করি, এভারেজ ইনক্রিমেন্টের লিমিটিং ভ্যালুটা আপন ডেল্টা এক্স টেন্স টু জিরো যদি আমরা বের করতে চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো? লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স পাচ্ছি। ওকে, এই যে লিমিটিং ভ্যালুটা আমরা এখানে পেলাম, এই লিমিটিং ভ্যালুটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল অর ডেরিভেটিভ অফ দ্য ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। তাহলে এটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল or derivative of the function y equals to fx। তাহলে এই লিমিটিং ভ্যালুটার নামই হচ্ছে ডিফারেন্সিয়াল। ঠিক আছে, এবার আমরা যখন এটাকে প্রবলেমে ইউজ করব তখন কিন্তু আমরা এইভাবে রেজাল্টটাকে কাজে লাগাবো না, আমরা রেজাল্টটাকে অন্য একটা ফর্মে এক্সপ্রেস করে সেখান থেকে আমরা রেজাল্টটাকে কাজে লাগাবো। তো আমি এখানে কি ফর্মে রেজাল্টটাকে এক্সপ্রেস করা যায়, অর্থাৎ তার স্ট্যান্ডার্ড ফর্মটা কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, তো এখানে আমরা যে রেজাল্টটা পেলাম অর্থাৎ লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সেই রেজাল্টটাকে আমরা কি করছি, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, নিচেরটা আমরা ডেল্টা এক্সই রাখলাম। ঠিক আছে, কিন্তু ওপরে যে ডেল্টা ওয়াই আছে সেই ডেল্টা ওয়াইটাকে আমরা দেখো একটু আগে আমি ইনক্রিমেন্ট অফ এ ফাংশন যখন বলছিলাম তখন আমি ডেল্টা ওয়াইয়ের একটা ফর্মুলা তোমাদেরকে বা রেজাল্ট তোমাদেরকে বলেছিলাম, সেই রেজাল্টটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। ঠিক আছে, এই রেজাল্টটা যদি আমরা ডেল্টা ওয়াইয়ের জায়গায় বসাই তাহলে আমরা পাচ্ছি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। ওকে, আচ্ছা এবার এখানে আমরা ডেল্টা এক্স এর জায়গায় যদি এইচ ধরে নিই, কারণ স্ট্যান্ডার্ড যে নোটেশনটা সেখানে এটাকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তো আমরা যদি এখানে আমরা এইচ ধরে নিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে আমরা এই রেজাল্টটা পেলাম। ঠিক আছে, এই যে রেজাল্টটা সেটাকে আমরা বলবো ডিফারেন্সিয়াল অর ডেরিভেটিভ অফ দ্য ফাংশন y ইকুয়ালস টু এফ এক্স এর স্ট্যান্ডার্ড ফর্ম, এবং এটাকে লেখা হবে যেভাবে সেটা হচ্ছে dy বাই dx। এই চিহ্নটার মানে হচ্ছে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। এটা কিন্তু সবসময় মনে রাখবে, ওপরে যে ভেরিয়েবলটা আছে অর্থাৎ y, তাকে ডেরিভেটিভ করছি নিচের যে ভেরিয়েবলটা তার রেসপেক্টে, তাই এটাকে আমরা বলবো ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু x। ওকে, তাহলে dy বাই dx এর
যে ডেফিনেশন সেটা আমরা পেলাম dy বাই dx ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx হোল ডিভাইডেড বাই h। দেখবে তোমাদের কোয়েশ্চেন আছে যে প্রাথমিক সংজ্ঞা থেকে বা ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল কোনো একটা ফাংশন হয়তো তোমাকে দিয়ে দিল, তার ডেরিভেটিভ বের করো। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি একটু পরে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা প্রথমেই লিখবে যে সংজ্ঞা থেকে পাই dy বাই dx ইকুয়ালস টু দিস। এবার এখানে তোমরা ফাংশনের ভ্যালুগুলোকে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে পুরো লিমিটটাকে ফাইন্ড আউট করবে। যে ভ্যালুটা তোমরা লিমিট থেকে পাবে সেটাই হয়ে যাবে তার ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়ালের ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা এরপর একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝে নিই। করো, আমাকে একটা ফাংশন দিয়েছে y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু sin x। ঠিক আছে, আমাকে বললো যে এই ফাংশনটার ডেরিভেটিভ বের করো ফার্স্ট প্রিন্সিপাল থেকে, অর্থাৎ সংজ্ঞা থেকে। তাহলে আমরা প্রথমেই ডেফিনেশনটা একটু আগে কি দেখলাম যে dy বাই dx ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস fx হোল ডিভাইডেড বাই h। ঠিক আছে, এটা আমরা দেখলাম একটু আগে। তো আমরা যদি এখানে ভ্যালুগুলোকে বসাতে থাকি তাহলে আমরা দেখো কি পাচ্ছি। আচ্ছা, f অফ x প্লাস h, দেখো fx সমান যদি sin x হয় তাহলে আমরা f অফ x প্লাস h সমান কি পাবো, sin অফ x প্লাস h, x এর জায়গায় x প্লাস h বসে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো sin অফ x প্লাস h মাইনাস sin x, fx মানে হচ্ছে sin x হোল ডিভাইডেড বাই h। ওকে, আচ্ছা এবার আমরা এটাকে sin c মাইনাস sin d এর ফর্মুলায় উপরটাকে লিখছি। তাহলে আমরা sin c মাইনাস sin d এর ফর্মুলায় লিখলে পাবো 2 cos c প্লাস d, তাহলে যোগ করলাম, নিয়ে 2 দিয়ে ডিভাইড করলাম, c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d, অর্থাৎ বিয়োগ করে 2 দিয়ে ডিভাইড করলাম, ডিভাইডেড বাই h। ঠিক আছে, এবার এই লিমিটটা কি করে বের করতে হয়, এই লিমিটটা বের করার নিয়ম হলো যে প্রথমে 2টা বাইরে চলে আসছে যেহেতু এটা কনস্ট্যান্ট, লিমিট h টেন্স টু 0 cos 2x প্লাস h বাই 2, এটাকে আমরা একটা আলাদা লিমিট করে সাইড করে দিলাম, কারণ এখানে আমরা মান বসিয়ে খুব ইজিলি ভ্যালুটা বের করে নিতে পারবো। আর আরেকটা লিমিটের মধ্যে আমরা sin h বাই 2 বাই h এটাকে আমরা রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা দেখো এখানে h এর জায়গায় প্রথমটাতে আমরা 0 বসিয়ে দিচ্ছি, 2টাকে লিখছি না, 2টাকে আমি পরে অ্যাডজাস্ট করব। তো আমরা এখানে h এর জায়গায় 0 বসালে পাবো cos 2x প্লাস 0 বাই 2। ওকে, আর দ্বিতীয় যে লিমিটটা আছে সেখানে আমরা কি করছি, আমরা এখানে sin h বাই 2 ডিভাইডেড বাই এই 2টাকে নিচে নিয়ে চলে আসছি, তাহলে h বাই 2। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এই লিমিটটা দেখি তাহলে এই লিমিটের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, সেটা হচ্ছে 1। এখানে অবশ্যই বলতে হবে h বাই 2 টেন্স টু 0। ঠিক আছে, কারণ h টেন্স টু 0 হলে h বাই 2 টেন্স টু 0 হচ্ছে, তাহলে লিমিট h বাই 2 টেন্স টু 0 sin h বাই 2 বাই h বাই 2, তাহলে আমরা পাচ্ছি এটা হচ্ছে cos x, আর এই লিমিটের যে ভ্যালুটা স্ট্যান্ডার্ড লিমিট ফর্মুলা থেকে সেটা হচ্ছে 1। তাহলে আমরা ফাইনালি যে ভ্যালুটা পেলাম ddx অফ sin x, কারণ আমরা y সমান sin x ধরেছিলাম, তাহলে ddx অফ sin x ইকুয়ালস টু আমরা পেলাম cos x। তাহলে বোঝা গেল কি করে আমরা প্রাথমিক সংজ্ঞা বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে কোনো ফাংশন যেটা তোমাকে গিভেন বা প্রোভাইড করা আছে তার ডেরিভেটিভ তুমি বের করতে পারো। এই পার্টটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ প্রশ্নে কিন্তু যদি বলে দেয় যে ফার্স্ট প্রিন্সিপাল থেকে ভ্যালু বের করতে হবে, তখন কিন্তু কোনো মতেই তোমরা কিন্তু ফর্মুলা ইউজ করতে পারবে না। এরপর আমি নেক্সট যে টপিকে চলে আসছি সেটা হচ্ছে ডেরিভেটিভের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিতে। ঠিক আছে, এই প্রপার্টিগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, কারণ যদি ফর্মুলা দিয়ে তুমি অঙ্ক করো তখন কিন্তু এই প্রপার্টিগুলোকে তোমাকে ভালো করে লক্ষ্য করে তাকে ইউজ করে অঙ্কগুলো করতে হবে। তাহলে আমরা নেক্সট চলে আসছি ডেরিভেটিভের বিভিন্ন ইম্পর্টেন্ট প্রপার্টিতে। আচ্ছা, প্রপার্টিজ অফ ডেরিভেটিভসে আমরা ফার্স্ট যে প্রপার্টিটা লিখব সেটা হচ্ছে ddx অফ c ইকুয়ালস টু 0, অর্থাৎ এটাকে একটা ফর্মুলা হিসেবেও ধরতে পারো। আমি এখানে প্রপার্টিতে নেওয়ার একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। অর্থাৎ কোনো কনস্ট্যান্ট, সিটা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, কোনো কনস্ট্যান্ট টার্মকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে তার ভ্যালুটা সবসময় 0 পাবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট প্রপার্টি। 2 নম্বর প্রপার্টিটা হচ্ছে ddx of cfx equals to c into ddx of
এফ এক্স। এটা খুব ভালো করে লক্ষ্য করো, যদি কনস্ট্যান্টটা একা থাকে তাহলে ডেরিভেটিভ করলে জিরো আসছে, যেটা ফার্স্ট প্রপার্টিতে আমি বলেছি। কিন্তু যদি কনস্ট্যান্টটা কোনো ফাংশনের সাথে মাল্টিপ্লাই থাকে তখন ডেরিভেটিভের ক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্টটা বেরিয়ে যাবে আর ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ব্যাপারটা। মনে করো আমাকে ডেরিভেটিভ করতে দিয়েছে ডি ডিএক্স অফ 2 sec x, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। খুব ইজি একটা ফাংশন দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব, 2 হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাই 2টা বেরিয়ে যাবে অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি। এরপর আমরা ডি ডিএক্স অফ sec x এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। তো আমি যে ফর্মুলা শিটটা ডেসক্রিপশনে দিয়েছি ওখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে sec x এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের যে ভ্যালুটা সেটা হচ্ছে sec x tan x। তাহলে এটা হয়ে যাবে 2 sec x tan x। তাহলে এইভাবে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে নিলাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা থার্ড প্রপার্টিতে যাচ্ছি। থার্ড প্রপার্টিটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ডি ডিএক্স অফ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স ইকুয়ালস টু ডি ডিএক্স অফ এফ এক্স প্লাস মাইনাস ডি ডিএক্স অফ জি এক্স। অর্থাৎ দুটো ফাংশন যদি অ্যাড বা সাবট্র্যাক্ট এরকম ফর্মে যদি থাকে তখন আমি তাদেরকে ডেরিভেটিভ করার সময় দুটোকে সেপারেট করে নেব। অ্যাড থাকলে তাদের মাঝখানে অ্যাডিশন চিহ্ন আসবে অর্থাৎ প্লাস চিহ্ন, আর যদি সাবট্র্যাক্ট থাকে তাহলে তাদের মাঝখানে সাবট্র্যাকশন চিহ্ন বা বিয়োগ চিহ্ন চলে আসবে। ঠিক আছে, এরপর প্রত্যেকটা আলাদা আলাদা ফর্মুলা দিয়ে আমরা তাদেরকে ডিফারেন্সিয়েট করে নেব। যেমন মনে করো আমি যদি সাপোজ ডি ডিএক্স অফ 2x প্লাস log x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি এই ফাংশনটাকে, তাহলে আমরা প্রথমে দুটোকে সেপারেট করে নিচ্ছি। তাহলে ডি ডিএক্স অফ 2x প্লাস ডি ডিএক্স অফ log x দুটোকে সেপারেট করে নিলাম অ্যাকর্ডিং টু দিস রুল। আচ্ছা এরপর 2টা যেহেতু কনস্ট্যান্ট এবং রুল 2 বলছে যে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকলে সেটা বেরিয়ে যাবে, তাহলে 2 বেরিয়ে গেল। তাহলে ডি ডিএক্স অফ x প্লাস আচ্ছা ডি ডিএক্স অফ log x থাকলো। আমি পরের লাইনে একবারে ফর্মুলা বসাচ্ছি। এবার দেখো ডি ডিএক্স অফ x মানে হচ্ছে 1, কারণ x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 হবে। তাহলে এটা হচ্ছে 2 × 1 আর log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু 2 প্লাস 1/x। আচ্ছা এখানে log x এর ক্ষেত্রে মনে রাখতে হয় যে x টা যেন গ্রেটার দেন 0 থাকে, কারণ আমরা জানি যে x ইকুয়ালস টু 0 বা x লেস দেন 0 হলে তার ডেরিভেটিভ আমরা পাই না। তাহলে আমরা ফাইনালি যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে 2 প্লাস 1/x। আচ্ছা এরপর আমরা নাম্বার 4 আর নাম্বার 5 এই দুটো প্রপার্টি আমরা আলোচনা করব। নাম্বার 4 যে প্রপার্টিটা আমরা আলোচনা করব সেটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। এই প্রপার্টিটাকে অনেকে বলে থাকে ইউভি ফর্মুলা ফর ডেরিভেটিভ। তো আমরা এখানে কি করব, আমরা এখানে বেসিক্যালি দুটো ফাংশন মাল্টিপ্লাই থাকলে কি করে তাকে ডেরিভেটিভ করতে হয় সেই রুলটা দেখব। তো যোগের আর বিয়োগের ক্ষেত্রে যেরকম দেখলাম যে সেপারেট হয়ে যাচ্ছে, গুণের ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে কিন্তু ওরকমভাবে সেপারেট হবে না, ওর ক্ষেত্রে আলাদা রুল আছে, সেই রুলটা তোমাকে ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে যে রুলটা হলো সেটা হচ্ছে প্রথমে তুমি দুটো ফাংশনের মধ্যে দুটোকে আগে সেপারেট করে নাও, মানে কোনটা একটা ফাংশন এফ এক্স আর কোনটা হচ্ছে জি এক্স তুমি আগে নিজে সেটাকে ডিসাইড করে নাও। এবার প্রথম যে ফাংশনটা আছে অর্থাৎ এফ এক্স তুমি তাকে আনচেঞ্জ রাখো, অর্থাৎ তাকে কোনো রকম ডেরিভেটিভ করবে না। এরপর তুমি যে সেকেন্ড ফাংশনটা অর্থাৎ জি এক্স তাকে তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে এফ এক্স ডি ডিএক্স অফ জি এক্স। ওকে, প্লাস এরপর আমি সেকেন্ডটাকে আনচেঞ্জ রেখে ফার্স্টটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটা হয়ে গেল দুটো ফাংশন মাল্টিপ্লাই থাকলে তার ডেরিভেটিভ করার রুল। এটাকে কেন ইউভি রুল বলে? খুব ইজি, কারণ আমরা এফ এক্সটাকে যদি ইউ আর এটাকে যদি ভি ধরি তাহলে এক্ষেত্রে ফর্মুলাটা হবে ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ, সেই জন্য এটাকে বলা হয় ইউভি রুল ফর ডেরিভেটিভ। আচ্ছা এবার এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে যেহেতু এখানে এফ এক্স আর জি এক্স মাল্টিপ্লাই আছে আর মাঝখানে প্লাস চিহ্ন আছে, তাই কিন্তু তুমি যে কোনো একটাকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করে অন্যটাকে আনচেঞ্জ রাখতে পারো, এখানে কোনো রকম রেস্ট্রিকশন নেই। কিন্তু যখন আমরা এর পরের রুলে যাব তখন দেখবো একটা রেস্ট্রিকশন কিন্তু তোমাকে মানতে হবে সেক্ষেত্রে। আচ্ছা এবং নোট বলে আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি, এই জিনিসটা তোমরা মনে রাখবে। যদি মনে করো এরকম হতেই পারে যে ফাংশন মোর দ্যান 2 আছে, অর্থাৎ 3টে 4টে এরকম এন সংখ্যক আমরা ধরে নিলাম ফাংশন রয়েছে কোনো ডেরিভেটিভের ক্ষেত্রে,
তো যতগুলোই থাকুক না কেন আমরা যদি তাদেরকে ডিফারেন্সিয়েট করি, মনে করো f1x f2x, ঠিক আছে, এরকমভাবে আমরা ধরে নিলাম n সংখ্যক ফাংশন রয়েছে গুণফল আকারে এবং আমি টোটালটাকে একসঙ্গে ডিফারেন্সিয়েট করতে চাইছি, তাহলে আমাকে মনে রাখতে হবে অ্যাট এ টাইম কিন্তু আমি একজনকেই ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আমাকে এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কি করতে হবে, প্রথমে আমি ধরে নাও f1x কে ডিফারেন্সিয়েট করছি, তখন বাকি যারা রয়েছে সবাই কিন্তু আনচেঞ্জ থেকে যাবে, অর্থাৎ f2x f3x ডট 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 fnx এরা প্রত্যেকে আনচেঞ্জ থাকবে, শুধুমাত্র ডিফারেন্সিয়েট হবে f1x। ওকে, এরপর আবার f1x f3x fnx এরা আনচেঞ্জ থাকবে, ডিফারেন্সিয়েট হবে f2x। বুঝতে পারছো? তাহলে অ্যাট এ টাইম একজনকে ডিফারেন্সিয়েট করো, বাকিদেরকে আনচেঞ্জ রাখো, অ্যান্ড দ্য প্রসেস উইল রিপিট আনটিল অল দ্য ফাংশন গেট ডিফারেন্সিয়েটেড। তাহলে এইভাবে আমরা লাস্ট যে ফাংশনটা পাবো সেটা হচ্ছে f1x f2x ডট 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 fn মাইনাস 1x আর ডিফারেন্সিয়েট হবে তখন fnx। ঠিক আছে, তাহলে এই রুলের সাহায্যে আমরা যতগুলোই ফাংশন গুণফল আকারে থাকুক না কেন তাদেরকে আমরা খুব ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্সাম্পলটা দেখো, আমি মনে করো খুব ইজি একটা ফাংশন নিলাম ddx অফ x sin স্কোয়ার x, এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করছি। তো এখানে দুটো যে ফাংশন রয়েছে, একটা হচ্ছে x, এটা হচ্ছে একটা ফাংশন, আর sin স্কোয়ার x এটা হচ্ছে আরেকটা ফাংশন। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, রুল ওয়াইজ x কে আনচেঞ্জ রেখে sin স্কোয়ার x কে ডিফারেন্সিয়েট করব, প্লাস sin স্কোয়ার x কে আনচেঞ্জ রেখে x কে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো sin স্কোয়ার x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা প্রথমে sin স্কোয়ার আছে, মানে প্রথমে পাওয়ারটা রয়েছে যেহেতু বাইরে, আর ডিফারেন্সিয়েশন মনে রাখবে সবসময় কোনো ফাংশনের বাইরের যে ফর্মটা সেখান থেকে আস্তে আস্তে ভেতরের ফর্মে আসতে থাকে। তাহলে প্রথমে স্কোয়ার আছে, তাই স্কোয়ারের ফর্মুলা যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 2 sin x, পাওয়ারটা 1 কমে গেল, তাহলে 1 হচ্ছে, লেখার দরকার নেই। এরপর আমরা sin x কে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, এটা প্রথমটা হলো পাওয়ারের জন্য 2 sin x, তারপর sin x কে ডিফারেন্সিয়েট করব। একইভাবে প্লাস পরেরটাতে sin স্কোয়ার x আর ddx অফ x মানে হচ্ছে 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তাহলে এটা হচ্ছে 2x sin x, এবার ddx অফ sin x হচ্ছে cos x, তাহলে এটা হয়ে গেল পুরোটা ডিফারেন্সিয়েশন প্লাস sin স্কোয়ার x। ওকে, আচ্ছা এবার তোমরা চাইলে 2 sin x cos x যেটা পেয়েছো সেটাকে sin 2x বলতে পারো, তাহলে x sin 2x প্লাস sin স্কোয়ার x, তাহলে এটা হয়ে গেল এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন রুল অ্যাকর্ডিং টু দ্য প্রপার্টি 4। ঠিক আছে, আচ্ছা লাস্ট আমরা আলোচনা করব প্রপার্টি 5, অর্থাৎ কোনো ফাংশন যদি ডিভিশন ফর্মে থাকে তাহলে তাকে আমরা কি করে ডিফারেন্সিয়েট করতে পারি। আচ্ছা দেখো, প্রপার্টি 5-এ আমরা একটা ফাংশনকে fx বাই gx এই ফর্মে আমরা কনসিডার করছি, আর এখানে মনে রাখবে যে সবসময় যেন gxটা নট ইকুয়ালস টু 0 হয়, কারণ না হলে আনডিফাইন্ড হয়ে যাবে ফাংশনটা। আচ্ছা এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, এটাকে অনেকে u বাই v রুলও বলে থাকে, কারণ এখানে আমরা fxটাকে যদি u ধরি আর gxটাকে যদি আমরা v ধরি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা u বাই v এই ফরম্যাটে রয়েছে। আচ্ছা যাই হোক, এবার রুলটা কি, রুলটা হলো প্রথমে তোমাকে নিচে যে ফাংশনটা আছে অর্থাৎ v বা gx তাকে স্কোয়ার করে দাও, তাহলে নিচেরটাকে স্কোয়ার করে দিলাম gx স্কোয়ার। ঠিক আছে, এবার gxটাকে আনচেঞ্জ রাখলাম, আনচেঞ্জ রেখে আমরা fx কে ডিফারেন্সিয়েট করব, তারপর মাইনাস দিয়ে আমরা fx কে আনচেঞ্জ রেখে gx কে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা এখানে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে, প্রপার্টি 4-এ আমি বলেছিলাম যাকে খুশি আনচেঞ্জ রেখে যাকে খুশি ডিফারেন্সিয়েট করতে পারো, সেই স্বাধীনতা তোমার আছে, কিন্তু এখানে কিন্তু তুমি বাউন্ড, তোমাকে প্রথমে কিন্তু নিচেরটাকে আনচেঞ্জ রেখে ওপরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ মাঝখানে মাইনাস সাইন আছে। তুমি যদি উল্টোটা করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা একটা নেগেটিভে চেঞ্জ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে প্রথমে নিচেরটাকে আনচেঞ্জ রেখে ওপরটাকে ডিফারেন্সিয়েট করবে, তারপর ওপরটাকে আনচেঞ্জ রেখে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করবে, ব্যাস। তাহলে আমরা এক্ষেত্রে
এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন ভ্যালু পেয়ে যাব। তাহলে একটা এক্সাম্পল দিয়ে আমি বলে দিচ্ছি কিভাবে হচ্ছে। আচ্ছা, মনে করো আমি ddx অফ, খুব ইজি ফাংশন নিচ্ছি, x বাই লগ এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে চাইছি। তো অ্যাকর্ডিং টু দিস রুল আমরা কি বলতে পারি, দিস ইজ ইকুয়ালস টু, প্রথমে যেটা ডিনোমিনেটরে আছে অর্থাৎ লগ এক্স, তাকে আমরা স্কোয়ার করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপর লগ এক্স আনচেঞ্জড ddx অফ এক্স মাইনাস এক্স আনচেঞ্জড ddx অফ লগ এক্স। ওকে, এটা আমরা পেলাম। আচ্ছা, এরপর ফর্মুলা ইউজ করছি, তাহলে ddx অফ এক্স মানে হচ্ছে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে লগ এক্স, আর ddx অফ লগ এক্স হচ্ছে 1 বাই এক্স। তাহলে দেখো এটাকে আমরা যদি ক্যান্সেল আউট করি তাহলে এটা 1 আসছে, তাহলে লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্সের হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন ভ্যালু। তাহলে তোমরা যতগুলো প্রপার্টি আমি এখানে আলোচনা করলাম, 5টা প্রপার্টি, আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার তোমরা যখন ফর্মুলা দিয়ে অঙ্ক করবে তুমি দেখে নাও কোন প্রপার্টির সাহায্যে কীভাবে এটাকে ভাঙতে হচ্ছে, নিয়ে ফর্মুলা ইউজ করে দাও, খুব ইজিলি তুমি ডিফারেন্সিয়েশন করতে পারবে। তাহলে তোমরা এবার প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে ক্যালকুলাস তত ভালো কিন্তু তুমি শিখতে পারবে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে তোমরা প্র্যাকটিস করো, যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে সেটা জানাবে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর তোমাদের যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা অবশ্যই চেষ্টা করব সমাধান করে দেওয়ার। তাহলে ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হচ্ছে, গুড বাই।